ক খ খ গ গ সকালে উঠে আমি মনে মনে পড়ে বলছে তো সবই ভালো লিখেছে। জাস্ট বাড়িতে ঢুকেছি আর একদম হুড়মুড়িয়ে বৃষ্টি। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে সকাল 9টা আর এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি। মুখটা দেখে বুঝতেই পারছো ইনি এক্ষুনি ঘুম থেকে উঠেছেন। কেন উঠেছেন? কারণ এনার আজকে বাংলা পরীক্ষা আর ইনি কিছুই পাচ্ছেন না। পাচ্ছ? কিচ্ছু পারছো না, ওড়ালে সব পাচ্ছ। দেখো দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো শুয়ে পড়ছে। এইভাবে আমি জীবনে প্রথম ব্লগ শুরু করলাম। ওঠো ওঠো, নইলে কিন্তু বাবা দিয়ে যাবে না ফোনটা। দুপুরবেলা ফোন যদি পেতে হয় 1 ঘন্টার জন্য, তাহলে কিন্তু বইপত্র পড়তে হবে। এই বইগুলো যদি না পড়া হয় তাহলে দুপুরে ফোন পাওয়া যাবে না, টিভির নতুন রিমোট পাওয়া যাবে না, ভালো মন্দ খাওয়া দাওয়াও পাওয়া যাবে না। আমি ডিমলুও রাঁধবো না। হ্যাঁ, পড়াশুনো করবে না করবে না? সবার আগে ওই ছড়াটা বলো তো দেখি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সকালে উঠে আমি মনে মনে বলে সারা সারা দিন আমি যেন ভালোভাবে চলি। অনেক করে যা মন কুটু চলে আমি যেন সে গান ওই ভালো মনে ক ক খ খ গ ক ঘ খ উঙ। উঙ তাহলে ঘয়ের পর কি হয়? উঙ চ। চ চ কেমন দেখতে? মাতলা দিয়ে হ্যাঁ, চয়ের কোনো চোখ থাকে না, কিন্তু টয়ের চোখ থাকে। চ। চ চয়ের সাথে চিংড়ির পা, চিংড়ি পা তাহলে হলো ছ। চ ছয়ের পরে বর্গি চ বর্গের জয়ের সাথে চিংড়ির পা। ঝ। ছ ঝটা কেমন দেখতে? ছটা একটু একটা মাত্রা, সিঙ্গারা সিঙ্গারা। সিরাপ এরা এরা হ্যাঁ, ঝয়ের পরে কি হয়? ছয় পরে ইয়। জোরে বলো। ইয়া জোরে না বললে কানে পৌঁছবে না। তারপরে হচ্ছে ট। ট টয়ে টিয়া পাখির ঠোঁটটি লাল, ঠিক আছে? তাহলে ঠয়ের পরে কি হয়? ট ঠ। তারপরে কি হয়? দ ড। ঠিক বর্গীয় জয়ের মতোই দেখতে, শুধু চিংড়ির পাটা নেই। ভালো করে দেখো, ঠয়ের পরে কি হয়? ছয় পরে ড। দ আর ঝয়ের পরে কি হয়? পরে ইয় ঝয়ের পরে কি হয়? ইয়। ইয়া ঠয়ের পরে কি হয়? ড। দ আর ঢয়ের পরে কি হয়? মুই ধন্য মূর্ধন্য। এই তিনটে যেন মনে থাকে। ঝয়ের পরে ইয়, ঠয়ের পরে ড, ঢয়ের পরে মুই ধন্য গ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ। গোল করো। আরে ওইখানে কেন? তুই প্রথম লাইনেরটা আগে করবি তো। হ্যাঁ, যত পরীক্ষা কাছে আসছে মাথা পাগল হয়ে যাচ্ছে ছেলেটার। কালকে যেগুলো ঠিক করছিল আজকে আবার সেগুলো ভুল করছে। এরপরে কি হয়? ইয়। ভেরি গুড। কি? ঠ। ঠয়ের পরে কি হয়? ড। ড লেখো। পাগল হইয়া যামো আমি, পাগল হইয়া যামো তোমারে পড়াইতে পড়াইতে আমি পাগল হইয়া যামো। ডটা কমপ্লিট করো। দেখি। ঠিক। ঢয়ের পরে কি হয়? ঢয়ের পরে এই যে ঢয়ের পরে কি হয়?
জানো তুমি? ছবিটার কথা মনে করো যেটা ক্যামেরায় তুলতে বলেছিলাম, চোখের ক্যামেরায়। হ্যাঁ, ঢয়ের পরে কি হয় বলো? ট ঠ ড ঢ। লেখো রোগা আর লম্বা। আবার ছবি তুলে রাখবে। আবার বলো, ঠাকুর আমার এক্সাম যেন ভালো হয়, চোখ বন্ধ করে। পরীক্ষা দিয়েছে কিচ্ছু জানি না, যেরকমই পরীক্ষার কোয়েশ্চেন পেপার হোক, আজকে পরীক্ষা ভালো হওয়ার নয়। খুবই খারাপ অবস্থা বাংলার। জানি না কত কি পাবে না পাবে, বলছে তো সবই ভালো লিখেছে। জাস্ট বাড়িতে ঢুকেছি আর একদম হুড়মুড়িয়ে বৃষ্টি, আকাশে প্রচুর মেঘ, তবে এই বৃষ্টি বেশিক্ষণ হবে না, জাস্ট গরমটা বাড়ানোর জন্য এসেছে। আমি টোটোতে উঠে আর কোনো ভিডিও করিনি। নৈহাটিতে টোটোর যা দৌরাত্ম্য সেই দিকটা দেখে আমি ঠিকই করেছি, যখন সৌর্য থাকবে না শুধুমাত্র সেই সময়টাই আমি টোটোতে ভিডিও করব, আদারওয়াইজ করব না। এটা শুধু নৈহাটির সমস্যা না, টোটো অস্বাভাবিক বেড়ে গেছে সব জায়গায়। মাত্র 200 থেকে 300 টাকার মধ্যে দিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নিয়ে যে কেউ যার কোনো রকম বয়স হয়নি, ম্যাচিউরিটি হয়নি, তারা টোটো নিয়ে বেরিয়ে পড়ছে। নৈহাটিতে কেন সমস্ত জায়গায় এই টোটোওয়ালাদের ওপরে একটা কন্ট্রোল থাকা উচিত মিউনিসিপ্যালিটির, এবং যারা টোটো যে কমিউনিটি তাদের হেডে রয়েছে তাদের, যে মোটামুটি কীরকম বয়সের লোকেদের কীরকম ম্যাচুরিটি দেখলে তবে তাদের পারমিশন দেওয়া হবে। যে কেউ টোটোর পারমিশন নিয়ে একটা টোটো নিয়ে বেরিয়ে পড়ছে। এই কদিনের মধ্যে কতবার আমি তোমাদের টোটোর ঘটনা, অ্যাক্সিডেন্টের ঘটনা বললাম বলো। শুরুটা কিন্তু এখন নয়, শুরুটা বাবু মারা যাওয়ার সময়। সেই সময় নৈহাটি বর্দা ব্রিজ থেকে আমি আর দীপ পরীক্ষা দিয়ে ফেরার পথে প্রায় পড়ে যাচ্ছিলাম। টোটোটা এমনভাবে পিছনের চাকাটা নষ্ট হয়ে গেছিলো, তার বহুকাল সার্ভিসিং হয়নি, তারা কোনো চেক আপ করায় না, কোনো কিছু করায় না, কোনো ট্রিটমেন্ট নেই, কোনো সার্টিফিকেট নেই। তারা শুধুমাত্র একটা লাইসেন্স 200 থেকে 300 টাকা জোগাড় করে মাসে বিশাল বিশাল অ্যামাউন্টের টাকা রোজগার করছে। এবং এই রোজগারের লোভে কম বয়সী ছেলেরা, তাদের হয়তো 12 বছর 13 বছর বয়স, তারা একটু লম্বা চওড়া ম্যাচিওর দেখতে, তারা টোটো নিয়ে বেরিয়ে পড়ছে। ইদানিং তো নৈহাটিতে বহু মহিলা টোটো চালকও রয়েছে। আমি এখানে জেন্ডার ডিসক্রিমিনেশন করছি না, কিন্তু যারা কোনোদিন বাইরে সাইকেল অবধি চালায়নি, তারা একটা ছোট কারোর কাছ থেকে টোটো চালানো শিখে নিয়ে একটা রেজিস্ট্রেশন জোগাড় করে টোটো চালাতে বেরিয়ে পড়ছে। এবং কন্টিনিউয়াস টোটোওয়ালারা ফোনে কথা বলতে থাকে। নৈহাটির যারা যারা আমাদের ব্লগ দেখছো, প্রত্যেককে আমার অনুরোধ, যদি কোনো টোটোওয়ালা টোটো চালাতে চালাতে ফোন ইউজ করে বা বারংবার গান চেঞ্জ করে বা এদিকে ওদিকে তাকায়, আয়নায় পিছনের দিকে তাকায়, সঙ্গে সঙ্গে তাকে ওয়ার্নিং দাও। তুমি যদি ফোন বন্ধ না করো, তুমি যদি বাইরের ইন্টারফেয়ার কমাতে না পারো, তাহলে আমি টোটো থেকে নেমে যাব। এই জিনিসটা যতদিন না হবে ততদিন আমাদের কিন্তু খুব বিপদ। যারা আমরা বয়স্কদের নিয়ে যাতায়াত করি, যারা আমরা বাচ্চাদের নিয়ে যাতায়াত করি, প্রচুর প্রচুর টোটো তারা 200-300 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছে এবং প্রত্যেক দিন তারা 300, 500, 1000 টাকা অবধি রোজগার করছে। কারোর রোজগারে আমি বাধা হতে চাই না, কিন্তু অন্যের ক্ষতি করে যদি তুমি ভাবো যে তুমি নিজে খুব উন্নতি করবে, সেটা সম্পূর্ণ ভুল। প্রতিটা টোটোওয়ালার কথা আমি বলছি না, প্রচুর টোটোওয়ালা এমন আছে যাদের বয়স 12, 13 থেকে 22, 23, 25, 28, 30-এর পর থেকে একটা ম্যাচুরিটি আসে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু তার আগে টোটোওয়ালারা যেভাবে বিভৎসভাবে টোটো চালায় এবং যেভাবে তারা ব্যবহার করে, অশালীন ব্যবহার টোটোওয়ালাদের। নৈহাটিতে টোটোওয়ালাদের ব্যবহার অশালীন, তাদের টাকা পয়সার ডিম্যান্ড অস্বাভাবিক বেশি। তারা 3-6 জন, কিছু কিছু ক্ষেত্রে 8 জন অবধি টোটোতে তুলছে।
বলে দেওয়া সত্ত্বেও তাদের তুলছে, ফোন ইউজ করছে, কিছু বলতে গেলে তারা অশালীন বিহেভিয়ার করছে। তাদের বিরুদ্ধে নৈহাটির জনগণকেই আমি অনুরোধ করব, আপনারা একটু রুখে দাঁড়ান, সময় এসেছে একটু রুখে দাঁড়ানোর। যদি প্রশাসন ইন্টারফেয়ার না করে আপনাকে ইন্টারফেয়ার করতে হবে। যে টোটোওয়ালার ব্যবহার আপনাদের খারাপ লাগবে তার ফটো তুলে রাখুন, তার সেই টোটোর নাম্বার নোট করুন, তার বিরুদ্ধে টোটো ইউনিয়নে কমপ্লেন করুন এবং টোটো ইউনিয়নগুলোকে, মিউনিসিপ্যালিটিকে এই দায়িত্ব দেওয়া উচিত, যার নাম্বার, যে ব্যক্তির নামে বেশি পরিমাণে কমপ্লেন আসবে তার রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হোক, তাহলেই একমাত্র এটা শুধরবে। বাজে প্রায় 4:45, যাচ্ছি কাসরাত, অনেক দিন পর। চলো কার্ডিও করি একটু। শেষ, আমি খতম, আর আমার অবকাশ নেই কথা বলার। বাড়ি গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে তারপর আসছি রেস্ট নিয়ে। ও আজকে জিমটা করে বাড়ি আসছি, মনে হচ্ছে আজকের দিনটা সার্থক। এটাই হচ্ছে অ্যাকচুয়াল, মানে রিয়েল মি। একটা দিনে জিমে যাওয়া আসা কমপ্লিট, তার মানে দিনটা সার্থক। হাঁটতে হাঁটতে দেওয়ালে গিয়ে গুঁতো খাচ্ছি, এরপর ফাস্টিং শুরু হবে। চলো। সৌর্যকে আবার আমি নিয়ে গিয়েছিলাম তাইকুন্ডোতে। এখন একটুখানি পপকর্ন বানিয়ে দিচ্ছি, মানে একটু পপকর্ন থেকে বানিয়ে একটু ঘিয়ে হালকা সতে করে ওকে দিচ্ছি। একটু পরে ডিনারটা ওকে দেব। আজকে যেহেতু দুপুরে ঘুমিয়ে তারপর তাইকুন্ডোয় গেছে, সহজে ঘুমাবে না। ওকে এসেই ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। প্রথমে তো সৌর্যকে একটু সামান্য পপকর্ন দিলাম, এই 10-12টা হবে। এখন হবে বেগুন ভাজা, মোচার ঘন্ট, ভাত, আর ডালটা সকালে সেদ্ধ করে রেখেছি, ফোড়নে দেবো। তারপর আমরা বসবো ডিনারে। আজকে আমি একটু আর্লি ডিনারই করে নেবো, কারণ দুবার গেছি কাসরাতে, তো অনেকটা কাসরাত হয়েছে। তো চলো, আমার তো ডিনার হয়ে গেছে, ফাস্টিং শুরু হয়ে গেছে। দীপকে, সৌর্যকে একটু আর্লি খাই। Check the mic and make sure it sound right, boys.